অশ্লীল স্লোগানের রাজনীতির মাঠে আবারও বিভক্তি, দলগুলোর আচরণ আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেবে বিএনপি, মন্তব্য সালাউদ্দিনের। কুরুচিপূর্ণ স্লোগানের সমালোচনা। পদযাত্রায় জনস্রোত দেখে অনেকে ষড়যন্ত্র করছে, অভিযোগ নাহিদের। চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। দফায় দফায় সংলাপেও নেই প্রত্যাশিত অগ্রগতি, ব্যর্থতার দায় রাজনৈতিক দলগুলোরও, বললেন আলী রিয়াজ। আজ ঐতিহাসিক 16 জুলাই, আবু সাইদ নামের এক দুঃসাহসী তরুণের বিরল আত্মত্যাগের দিন। স্বৈরতন্ত্রের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে যিনি নির্মাণ করে গেছেন 24-এর গণঅভ্যুত্থানের গতিপথ, সেই পথ ধরে লাখো কোটি বিপ্লবী নেমে এসেছিলেন ফ্যাসিজমের কবল থেকে মুক্তির নেশায়। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের শহীদ হওয়ার স্মৃতি বিজড়িত স্থান ঘুরে রিপোর্ট করছেন নীল মাহমুদ, ছবি তুলেছেন মমিনুল হক আফান। ছররা গুলি, ঝাঁঝরা বুক, রক্তাক্ত রাজপথ। ওই সময় মাইকে বলা হচ্ছে আপনারা গুলি বন্ধ করেন, আপনারা মারিয়েন না, এগুলো কিন্তু মাইকে বলা হচ্ছে বারবার, তারপরে কিন্তু তারা হামলাটা চালাচ্ছে। একটি মৃত্যু, এক দফা দাবি, একটি গণ অভ্যুত্থান। মানে ভিডিও ফুটেজগুলো যদি দেখেন তাহলে দেখবেন ওইখানে কিভাবে 6-7 জন পুলিশ মিলে তাকে মারছে। এক দফার প্রথম রক্ত, গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। একজন আবু সাইদ, দ্রোহের আগুনে বিদ্রোহের স্ফুলিঙ্গ। ফ্যাসিবাদের ভিত কাঁপিয়ে দেয় পুলিশের ছোড়া বুলেটে রংপুরে আবু সাইদের মৃত্যু। স্লোগানে, মিছিলে, ধিক্কারে চিৎকার করে ওঠে পুরো দেশ। ক্যালেন্ডারের পাতায় 16 জুলাই তাই যেন দীর্ঘ জুলাইয়ের বাঘ ঘোরানো প্রথম অভ্যুত্থান। মৃত্যু তো সবারই হয়, মৃত্যু অনেকেরই হয়, কিন্তু আবু সাইদ যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে, মানে শাসকের বুলেটকেও যে সুন্দরভাবে আহ্বান জানাতে পারে যে নও, তুমি আমার জীবন নিতে পারো, নও। 1 বছর পর রংপুরে ফিরে দেখা 16 জুলাই সহযোদ্ধাদের বয়ানে। 16 তারিখে যখন রংপুর শহর থেকে বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা একজোট হয়ে আমরা মিছিল নিয়ে আসি, আমরা এখানকার পরিবেশটা খুবই ভয়াবহ দেখি। এখানে একটা 144 ধারা জারি হয়েছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আসলে এরকম তো পরিবেশ ছিল না, কিন্তু ওনারা এরকম একটা পরিবেশ ক্রিয়েট করছে যে শিক্ষার্থীরা এখানে দাঁড়াতেই না পারে, এবং তারা সাউন্ড গ্রেনেড মারলো, তারা ওইখানে টিয়ার গ্যাস মারলো, মারার পর আমরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেলাম। তার মাথায় হেড ইঞ্জুরিটা প্রথম ওইখানে হয় আর কি, এবং সেখানে যে স্প্রিন্ট তাদের যে রড ইস্পাতের পুলিশের আপনি দেখতে পারবেন ছবিতে, সেটা কিন্তু দিয়ে মারছে আর কি, তো এখানে আঘাতটা পাইছে। যখন মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেল এবং দফায় দফায় যখন লাঠিচার্জ করা শুরু করলো এবং টিয়ারশেল নিক্ষেপ করতে শুরু করলো, তখন আবু সাইদ প্রতিবাদ করতে থাকলো যে শুট মি, শুট মি। তাহলে তাকে যে দাঁড়িয়েছিল এবং পরপর 3-4বার তাকে মারা হলো, ওইখানে দেখা গুলি মারা হচ্ছে, তখন কিন্তু সে আটকানোর চেষ্টা করছে, এবং পরবর্তী সে রোড ডিভাইডার পার হয়ে সে কিন্তু আর দাঁড়াতে পারছিল, তখন কিন্তু সে পড়ে যায়। তখন আমাদের সহযোদ্ধা আয়ান সহ আরও কয়েকজন মিলে তাকে তুলে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যেহেতু আবু সাইদের মাথাটা তার শরীরটা আমার এইখানে ছিল, বুকের উপরে, তখন কিন্তু আমরা দেখি যে আবু সাইদের ওইখানে তার নাক থেকে রক্ত, তার এই যে পুরো শরীরে, সে যেহেতু কালো টি শার্ট পরেছিল, কালো, তো ওইখানে তার এই পুরো শরীরে ক্ষতবিক্ষত আমরা দেখছি। জায়গাটায় আর এখানেই সে পড়ে যায়, এই জায়গায় পড়েছিল। পরে এখান থেকে তো ওই আয়ান নামের ছেলে ও সহ আরো 4-5 জন এসে তুলে নিয়ে যায়। 3-5 মিনিটে মৃত ঘোষণা করে, আমরা কিন্তু 15-20 মিনিটের মধ্যে আমরা নিয়ে যাই। এই যে মাঝখানে যে 40 মিনিট বা এই যে মিনিটটা আর কি, এটা কিন্তু ওইখানে নিয়ে যাওয়া এবং আপনার ওই যে 10-15 মিনিট মেডিকেলে রাখা, এই টাইমটা জাস্ট 40 মিনিট। লাশ, তার মৃতদেহ মেডিকেল থেকে বিশ্ববিদ্যালয়ে আনা পর্যন্ত, বা সুরতাল প্রস্তুত বা পোস্টমর্টম থেকে শুরু করে আপনার তাকে দাফন করা পর্যন্ত প্রশাসনিক যারা উচ্চ পদস্থ যারা ছিলেন, তারা যে পরিমাণ প্রেশারাইজ করেছেন
যে পরিমাণ তাদেরকে প্রেশারাইজ করেছেন বা আমাদেরকে প্রেশারাইজ করেছেন, এটা আসলেই ছিল অকল্পনীয়। আমার মনে হয় যে আবু সাঈদের মরদেহ ওরা বোধহয় কোনোভাবে একটু লুকাতেও চেয়েছিল, কিংবা রাতারাতি তারা দাফনও করতে চেয়েছিল, কিংবা এর মধ্যে যে আরও কী ঘটনা ঘটতে পারত এটা কিন্তু আমরা জানি না। এটার মধ্যে নানান রকম দূরভিসন্ধি আটবার একটা চেষ্টা করেছিল বলে আমাদের বারবার মনে হচ্ছে। যে মাটি থেকে এককালে নুরুলদিন জেগে ওঠার ডাক দিয়েছিলেন, সেই মাটি থেকেই আবু সাঈদের আত্মত্যাগ ছিল গণ অভ্যুত্থানের অভূতপূর্ব জাগরণ। বুকে রক্তক্ষরণ নিয়ে সতীর্থদের প্রত্যাশা, বিচার যেন না কাঁদে নিভৃতে। নীল মাহবুব, চ্যানেল 24, রংপুর। দর্শক, রংপুরে পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। সরাসরি চলে যাব সেখানে, জানবো সেখানকার কর্মসূচি নিয়েও। যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। সারিকা, আমি আছি 24-এর সেই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবরস্থানের পাশে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই মুহূর্তে এই কবর জিয়ারত করছেন রংপুর মহানগর যে জেলা রয়েছে, সেই জেলার জামায়াতে ইসলামের আমির সহ নেতাকর্মী নিয়ে এসে এখানে কবর জিয়ারত করছেন। আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে যে বিষয়টি জেনেছি যে সকাল 7:30 থেকে মূলত এখানে কর্মসূচি দেওয়া হচ্ছে। এবং আজকের এই সমাধিস্থলে অনেক লোক সকাল থেকে কিন্তু জড়ো হচ্ছেন এবং দিনভর এখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন জাতির শ্রেষ্ঠ সন্তান আবু সাঈদ, যিনি বুক পেতে নিজের বুকে গুলি নিয়ে জাতিকে মুক্তি দিয়ে গেছেন। এবং এই তিনি এখনো এখানে লোকজন বলছেন এবং তার পরিবারের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে 1 বছর গেল, অথচ এখনো যারা পুলিশ কর্মকর্তা রয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ কর্মকর্তা অনেকগুলো মামলা রংপুরে হয়েছে, সেই পুলিশ কর্মকর্তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এটি নিয়ে রংপুরের মানুষ ক্ষুব্ধ। তো চৈতি, এই ছিল মোটামুটি এখানকার পরিস্থিতি। পরবর্তীতে আবারও আমরা যুক্ত হব। সময় তো উপস্থিতি, আমি যারা বলছিলাম আমার শেষ করছি আমরা এই কথা বলে, আসুন শহীদেরা যে কারণে আত্মদান করেছেন সেই আবু সাঈদ সহ আমরা বর্তমান পুনরায় শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে প্রশাসন আমাদেরকে সবকিছু যেটা জানিয়েছে যে তার বাড়িতে তার কবরস্থান ঘিরে যেসব আয়োজন, এর বাইরেও কিন্তু রংপুরে বেশ কয়েকটা আয়োজন রয়েছে। একই সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি তার বেশ কিছু লোকজন নিয়েও এখানে আসবেন এবং এসে কবর জিয়ারত করবেন। সবকিছু মিলে এখানকার মানুষরা যেটা বলছে যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে নামটি ঘিরে গণ অভ্যুত্থান কিন্তু রূপ নেয় একটি বিপ্লবে, সে আবু সাঈদকে তারা আজীবন এভাবে স্মরণ রাখতে চায়। একই সাথে আবু সাঈদের প্রতি তাদের যে ভালোবাসা এবং তাদের প্রতি যে শ্রদ্ধা, সেটা তারা স্মরণ করে যেটা বলছে যে আবু সাঈদের যারা খুনি রয়েছে তাদের অল্প সময়ের মধ্যে যাতে তাদের বিচার কার্যক্রম শেষ করা হয় এবং যারা এর সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় নেওয়া হয়, এই দাবিও কিন্তু তুলছেন আবু সাঈদের এলাকাবাসী সহ স্বজনরা। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুরে পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সর্বস্তরের মানুষ। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী গোলাম মাওলা সিরাজ। রক্তাক্ত 16 জুলাই রেখে গেছে 6 শহীদের গল্প, যে গল্পের আরও 2 চরিত্র। চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত। বন্দরনগরীতে ক্ষমতাসীনদের গুলিতে প্রাণ যায় তাদের। সন্তান হারানোর দুঃখবোধের চেয়ে এখন বাবা মার কাছে বড় গর্বের স্বৈরাচার মুক্ত স্বদেশ পাওয়া। পেকুয়ার নিভৃত গ্রাম বাগগোজরায় চিরশান্তিতে শুয়ে আছেন ওয়াসিম আকরাম। সন্তানের কবরের পাশে রোজ খানিকটা সময় দাঁড়িয়ে কাঁদেন বাবা শফিউল আলম। মাও হাতড়ে বেড়ান প্রিয় ছেলের স্মৃতি। আর কখনো ফিরবে না বুকের ধন, কিন্তু তাতেও যেন কোনো দুঃখ নেই, কারণ ছেলের এই আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয়েছে স্বদেশ। তাতে যেন গর্বে বুকটা ভরে যায় বাবা মার। আমরা বাঁচলে বাঘর মতো একদিন বাঁচবো, বিলের মতো একদিন বাঁচবে, 1000 বছর বাঁচিলাম না। আমার ছেলে সবসময় একটা কথা, আমার পরিচয় তো দলীয় পরিচয়, আমি দলীয় ছাত্র
দলের পরিচয় মরতে পারলে আমার শহীদ হলে আমার আত্মাই শান্তি পাবে। কোনো দুঃখ নেই, আমার কোনো আবেগ নেই যে আমার একটা ছেলে যাওয়াতে আমি হাজার হাজার ছেলে মুক্ত হয়েছে, আমি এটার জন্য আমি বেশি খুশি। দিনটি ছিল 16 জুলাই 2024। বারুদ ছড়ানো আন্দোলনে উত্তপ্ত রাজপথ। চট্টগ্রাম নগরীর 16 শহর ও মুরাদপুরে তখন হাজারো ছাত্র জনতা। হায়না হয়ে সেদিন তাদের সামনে মরণাস্ত্র নিয়ে দাঁড়িয়ে স্বৈরাচারের দলীয় বাহিনী। নানা স্থান থেকে জড়ো হওয়া নিরস্ত্র ছাত্র জনতার উপর হঠাৎ বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে সন্ত্রাসীরা। তখন সহযোদ্ধা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিমকে চোখের সামনে ঢলে পড়তে দেখেন ওমর ফারুক সাগর। নিজে গুলিবিদ্ধ হয়ে বেঁচে গেলেও প্রাণপ্রদীপ নিভে যায় ওয়াসিমের। হয়ে যান চট্টগ্রামের প্রথম শহীদ। শিক্ষা বোর্ডের সামনে হচ্ছে যে হামলা করে এবং মৃত্যু নিশ্চিত করে, আর আমি হচ্ছে যে মুরাদপুর শ্যামলী পলিটেকনিকের সামনে, সেখানে হচ্ছে যে আমি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ি। বেশি কষ্ট হয় হচ্ছে যে সে আমার দীর্ঘ সহযোদ্ধা হিসাবে তার লাস্ট মাটিটা পর্যন্ত নিতে পারিনি। ওয়াসিমের পর একই স্থানে সেদিন শহীদ হন কলেজ শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ছেলে নেই, 1 বছর হয়ে গেল। এমনটা ভাবতে গেলে মুচড়ে দেয় মা কোহিনুর আক্তারের হৃদয়। তবু দেশ বদলাতে সন্তান জীবন দিয়েছে, এটাই যেন বড় সান্ত্বনা মায়ের। মুরগি কাটলে রক্ত বের হইলে মুরগি যতক্ষণ লাফাইতো শান্তবাড়ি ওরকম কান্না করতো। কুরবানি করে জবাই করার সময় শান্তবাড়িকে লুকাই রাখতাম আমরা। আবার সেই শান্তবাড়ি এভাবে রক্তাক্ত হয়ে গেল। সবাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমকে নিয়ে ব্যস্ত। আমাদের সন্তানরা তো এই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু সে তো প্রথম দিনের শহীদ। আমরা তো শান্তবাড়ির প্রকাশটা সেভাবে দেখতেছি না। ওয়াসিম শান্তর সাথে সেদিন প্রাণ যায় 2 সন্তানের পিতা ফার্নিচার দোকানের কর্মচারী ফারুকের, যার মৃত্যুর সাথে অকুল সাগরে পড়ে যায় দরিদ্র পরিবারটিও। ইবেন মির। আজ ছাত্রলীগের পতনের দিন। 24-এর উত্তাল জুলাইয়ের এই দিনে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্রলীগের আধিপত্যকে ধসিয়ে দেন সাধারণ ছাত্ররা। গুড়িয়ে দেয়া হয় বিভিন্ন আবাসিক হলে টর্চার সেল হয়ে ওঠা ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো। মূলত 15 জুলাইয়ের বর্বর হামলার পরদিন ঘুরে দাঁড়িয়েছিল নিপীড়িত ছাত্র সমাজ। সাদবিন শফিকের রিপোর্ট। শিক্ষাঙ্গনে বিপদের বন্ধু হওয়ার বদলে শিক্ষার্থীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিল ছাত্রলীগ। পূর্বের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের 16 বছরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের আধিপত্যকে চ্যালেঞ্জ করা দূরে থাক, টু শব্দ করার সাহস দেখাতো না কেউ। গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য, জোরপূর্বক মিছিলে নেওয়া সহ নানা নিপীড়নে তারা ছিল অপ্রতিরোধ্য। কিন্তু 15 জুলাই বিভিন্ন ক্যাম্পাসে হামলার শিকার হওয়ার পর দেয়ালে পিঠ থেকে যায় সাধারণ শিক্ষার্থীদের। পরদিন থেকে আবাসিক হলগুলো থেকে বিতাড়িত করে ছাত্রলীগ নেতাকর্মীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুড়িয়ে দেওয়া হয় ছাত্রলীগের সাদ্দাম, ইনান, সৈকত সহ শীর্ষ নেতাদের কক্ষ। ছাত্রলীগের মতো একটি শক্তিশালী সংগঠনকে ক্যাম্পাস থেকে কিভাবে হলছাড়া করা হলো, সেই গল্প বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 আবাসিক শিক্ষার্থী। মূল ঝামেলাটা শুরু হয় বিজয় 71 হল থেকে। তো বিজয় 71 হলে আমরা যখন ঢুকি তখন হচ্ছে আমাদের উপর হামলা হয় আর কি। সেই হামলার প্রেক্ষিতে মোটামুটি ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়। তো তখন আমরা হচ্ছে রাজু ভাস্কর্যে জানাই আমাদের যে ভাইরা ছিল, নাহিদ ভাই, আসিফ ভাইরা, যে এখানে এই ঘটনা ঘটতেছে। ভাইরা তখন ওইখান থেকে আরও একটা বড় মিছিল নিয়ে যায়। আমরা টিভি রুমে বসে যথারীতি মিটিং করছি সাধারণ শিক্ষার্থীরা। তখন হঠাৎ আমরা দেখি ছাত্রলীগের মেয়েরা হল প্রশাসনের হাত ধরে, প্রভোস্ট ম্যাম তাদেরকে হাত ধরে জড়িয়ে ধরে নিয়ে তাদেরকে রুমে পৌঁছে দিচ্ছেন। তখন সম্ভবত রাত 11:30 বাজে এবং তখন হলে ঢোকার অনুমতি কোনো শিক্ষার্থীর থাকে না। তো আমরা ওই ঘটনা দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাই। আমরা যখন একদম সবাই নেমে আসছি এবং সবাই হচ্ছে ছাত্রলীগকে বের করে দেবে এরকম একটা সিচুয়েশন, তখন বঙ্গবন্ধু হল তখন তারা শুরু করে এবং হচ্ছে এরপর কিছুক্ষণ পর হচ্ছে জসিমউদ্দিন হলে শুরু হয়। এরপরে আমরা 71 হলে মানে বলি যে তোমরা আন্দোলন করো না কেন, তখন তারাও শুরু করে। ঐক্যের শক্তিতে যে ছাত্ররা ক্যাম্পাসকে নিরাপদ করেছেন তারা বলছেন ভবিষ্যতে যে কোনো ছাত্র সংগঠনের জন্য উদাহরণ হয়ে থাকবে ছাত্রলীগের পরিণতি। এটা খুবই কঠিন সিচুয়েশন ছিল। যারা ছাত্রলীগের করায়তের মধ্যে ছিল, বিভিন্ন সময় আমাদেরকে ফোর্স করে প্রোগ্রামগুলোতে নিছে, তাদের বিপক্ষে বোল্ডলি কথা বলা এবং স্ট্যান্ড নেওয়া, তাদেরকে বের করে দেওয়া, এটা খুবই আমাদের জন্য একটা টাফ সিচুয়েশন ছিল। প্রত্যেকটা রাজনৈতিক দলের হলগুলোকে আসলে স্বাধীন রাখা উচিত।
হলে কোনো রাজনীতি চলবে না, এটা তো জুলাইয়ের প্রতিজ্ঞা শিক্ষার্থীদের প্রতি। এই যে ছাত্রলীগ ক্যাম্পাসে স্বৈরাচারী কাজকর্ম চালাইছে, তারা ছাত্রদের উপর জুলুম নির্যাতন করছে, এই কাজটা যদি কেউ রিপিট করে, সেটা যে কেউ হইতে পারে, যে কেউ যদি রিপিট করে তাহলে তাদের ফলাফলটা এমনই হবে। তাদেরকেও ক্যাম্পাস থেকে বিতাড়িত হইতে হবে, তাদেরকেও জনগণ এইভাবেই জনবিচ্ছিন্ন করে দেবে। পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাসের রাজনৈতিক সহাবস্থানকে সাধুবাদ শিক্ষার্থীদের। তবে মুক্ত চিন্তায় আঘাত কিংবা শিক্ষার পরিবেশ নষ্ট করা হলে আবারও প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় তাদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। জুলাই ঐক্যের প্রাচীরে এখন বিভেদের ফাটল। যে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক প্রচেষ্টায় একদিন ভেঙে পড়েছিল স্বৈর শাসনের মসনদ, তারাই আজ একে অপরকে ঘায়েল করতে মরিয়া। সাম্প্রতিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দলগুলো জড়িয়েছে অশ্লীল স্লোগানে, ফলে পারস্পরিক সংহতির বদলে বাড়ছে দূরত্ব, যাকে আত্মঘাতী বলছেন বিশ্লেষকরা। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। একটি নৃশংস হত্যাকাণ্ড, নেপথ্যে রাজনৈতিক পরিচয়ধারী চাঁদাবাজি ও আধিপত্যের সেই পুরনো ধারা। তাই নতুন বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের এমন পুনরাবৃত্তি মেনে নিতে পারেনি মানুষ। দেশ জুড়ে হয়েছে তীব্র প্রতিবাদ। তবে তা কেবল প্রতিবাদে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে চতুর্মুখী বাকযুদ্ধ আর গালাগালের রাজনীতিতে। বিএনপি, জামায়াত ইসলামী আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের অনেকেই ছাড়িয়ে যাচ্ছেন শিষ্টাচার। গত কয়েকদিনে তাদের পাল্টাপাল্টি স্লোগানে যায় স্পষ্ট। আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? ফ্যাসিবাদ পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে যখন রাজনৈতিক ঐক্যের কথা বারবার উঠে আসছে, তখন দলগুলো ফের জড়িয়ে পড়ছে চরম দ্বন্দ্বে। এমন সাংঘর্ষিক অবস্থানকে আত্মঘাতী বলছেন দুই মেরুর এই দুই রাজনীতিক। একটা হীন রাজনৈতিক স্বার্থে এই যে পারস্পরিক যে দ্বন্দ্ব, বিভেদ, যখন এই ধরনের একটা ঘটনা ঘটলো, এই বর্বরোচিত ঘটনা পরে এভরিওয়ান হ্যাড আ চয়েস। দুটো অপশন ছিল, একটা হচ্ছে সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে ধারণ করে আমরা সবাই এক হয়ে সব শ্রেণী পেশার এবং রাজনীতির মানুষ মিলে শপথ নিতে পারতাম এই বাংলাদেশের বুকে এই ধরনের ঘটনা দ্বিতীয়টা আমরা ঘটতে দিব না। আরেকটা অপশন ছিল এটাকে পলিটিক্যালি এক্সপ্লয়েট করে সম্পূর্ণ মিথ্যা অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক রং দিয়ে একটা কলুষিত মাধ্যমে চরিত্র হনন করা নির্দিষ্ট ব্যক্তির, নির্দিষ্ট দলের। যারা এটা করছেন ওনারা কি বুঝতে পারছেন না এটা একটা অপরিণামদর্শী সিদ্ধান্ত হচ্ছে? আমি মনে করি যে বিএনপি এবং জামাত, এই যে দুইটা রাজনৈতিক দল, তারা তরুণদেরকে প্রপারলি রিড করতে পারতেছে না। তাদের মধ্যে পার্থক্য আছে, কেউ একটু ভালো পারতেছে, একটু খারাপ পারতেছে, কিন্তু প্রপারলি রিড করতে পারতেছে না। তারা সেই পুরাতন কালচারের মতো যখন একটা ঘটনা ঘটতেছে সেটাকে পলিটিক্যাল লেন্স দিয়ে ব্যাখ্যা করতেছে। তারা বলছেন, গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে তারুণ্য ও গণমানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ঐক্য বিনষ্ট করলে সুযোগ নেবে পতিত ফ্যাসিস্টরা। পলিটিক্যাল পক্ষ বিপক্ষ হিসাবে রিড না করে আপনি যদি প্রপারলি তাদের অ্যাসপিরেশন হিসাবে রিড করতে পারেন, তাহলে আমি মনে করি রাজনৈতিক দল যেখানে গিয়ে দাঁড়াবে সেটা সত্যিকারের সংস্কার হবে এবং সত্যিকারের ঐক্য হবে। বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে ঘনিষ্ঠ এই দুই তরুণ চিন্তক মনে করেন, উদ্ভূত পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়ি না করে তৃণমূলকে সংযত রাখতে কঠোর ভূমিকা নিতে হবে সিনিয়র নেতৃত্বকে। বিএনপি শুধু বহিষ্কার করছে না, বিএনপি যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। তারা কেন নিচ্ছেন না? একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে। আমাদের প্রত্যাশা যে যার যার জায়গা থেকে যার যেটা দায়িত্বের ভিতর পড়ে সেটা যেন নিশ্চিত করে। শুধু টপ পলিটিক্যাল লিডারশিপের উচিত যে তাদের মধ্যে পারস্পরিক যেই সম্পর্ক আছে, আলাপ আলোচনা হইতেছে, এটাকে মোর ভিজিবল করা এবং তাদের টোনে যেন এটার ইম্প্যাক্ট না আসে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে ওভার দ্য টাইম এটা ধীরে ধীরে কুল ডাউন হয়ে যাবে। দুষ্কৃতিকারীর পরিচয় যাই হোক, আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অবলম্বনের পরামর্শ তাদের। কাজ করার সুযোগ ছিল। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। রাজনীতির মাঠে অশ্রাব্য স্লোগান দিয়ে ফ্যাসিবাদকে স্বাগত জানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ভবিষ্যতে যেন জুলাই গণঅভ্যুত্থানকারীদের বৈধতা নিয়ে প্রশ্ন না ওঠে, এজন্য তার স্বীকৃতি দেওয়া হবে। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার এবং মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের এ বিক্ষোভ মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচি স্থল নয়াপল্টনে আসেন নেতাকর্মীরা। সেখান থেকে কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মুগবাজার, বাংলা মোটর হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ। নেতাকর্মীরা বলেন, বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার আর ষড়যন্ত্র প্রতিহত করা হবে। কেউ পরিকল্পিতভাবে চক্রান্তের অংশ হিসেবে যখন আমাদের সমালোচনা করে, আমাদের দলের সমালোচনা করে এবং আমাদের দলের শীর্ষ নেতার সমালোচনা করে, তখন আমরা সেই সমালোচনাকারীদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে আছি। একটা ঘটনা ঘটলেই তারেক রহমানকে টার্গেট করছে, যেটা 17 বছর শেখ হাসিনা করেছিল সেই কাজটা করছে ভারতের এজেন্টরা। আমরা তাদের প্রতিহত করার জন্য এবং তাদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভের ডাক স্বেচ্ছাসেবক দলের। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে গণ অভ্যুত্থানের বাকবদলের দিন শীর্ষক আলোচনা সভায় অংশ নেন ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র সংগঠনের নেতারা। বলেন, স্বৈরাচার যাতে আবারও মাথাছাড়া দিতে না পারে সেজন্য ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের কোনো প্রক্রিয়া আমরা আজ অবধি লক্ষ্য করিনি। শুধু তাই নয়, আমি অতীব দুঃখের সহিত বলছি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মাঝেও আমি ছাত্রলীগের বিচারের কোনো প্রকার আগ্রহ আজকের দিন পর্যন্ত লক্ষ্য করিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, ভবিষ্যতে যেন জুলাই গণ অভ্যুত্থানকারীদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে না পারে তার স্বীকৃতি দেওয়া হবে। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। মাত্র 36 দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেব, রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব। সংবিধানের 4th তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে সেখানে। সম্প্রতি রাজনৈতিক কর্মসূচিতে অশ্লীল স্লোগানের সমালোচনা করেন সালাউদ্দিন আহমদ। একটা বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই দেশে কখনো আওয়ামী ফ্যাসিবাদের জায়গা হবে না। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোলার কর্মসূচিতে আরও বলেন, পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে। আর অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অন্য নেতারা। এনসিপির পদযাত্রা হয় দক্ষিণের জনপদে। 15তম দিনের শুরুটা দ্বীপ জেলা ভোলা থেকে। ফেরিতে পার হওয়ার পরই ভেদুয়া ঘাট থেকে চলে পদযাত্রা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। প্রদক্ষিণ করে শহরের বেশ কয়েকটি সড়ক। পরে প্রেসক্লাব চত্বরে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পদযাত্রায় জনস্রোত দেখে অনেকেই ষড়যন্ত্র করছে। আহ্বান জানান, চাঁদাবাজি থেকে মুক্তি পেতে সবাইকে সাথে থাকার। যে জুলাই গণ অভ্যুত্থান দুর্নীতি, বৈষম্য, চাঁদাবাজ, সন্ত্রাস এবং মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে একটা ইনসাফ ভিত্তিক, মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমের জন্য হয়েছিল। আমরা সেই ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেন দলটির আরেক নেতা। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটাও এখন কম্প্রোমাইজ করতে শিখে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক সংস্কারের জন্য যেই কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো ঠিক মতো করতেছে না। এরপর জুলাই পদযাত্রা পৌঁছায় বরিশালে। নগরীর ফজলুল হক এভিনিউতে নগর ভবনের সামনে পথসভায় যোগ দেন এনসিপির নেতারা। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তারা বলেন, সিলেক্টিভ নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। আমরা কোন দলের সহিংসতাই আমরা মেনে নেব না। ইলেকশন কমিশনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে, গণ অভ্যুত্থানের পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। আইনগত কোনো জটিলতা না থাকা সত্ত্বেও শুধুমাত্র একজন নির্বাচন কমিশনার বিরোধিতার কারণে সবটাকে প্রতীক হিসাবে বরাদ্দ দিতে গড়িমসি করছে। বুধবার এনসিপির পদযাত্রাটি গোপালগঞ্জে যাওয়ার কথা রয়েছে। মাফতুহা মিলি, চ্যানেল 24। রাজনীতিতে সমালোচনা থাকবেই, আর এটিকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত।
এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল বিকেলে ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে জানান 19 জুলাই জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশে সব ধরনের সহযোগিতা করবে পুলিশ। আয়োজন ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই, তারপরও সতর্ক থাকবে জামায়াত। শৃঙ্খলা রক্ষায় 6000 স্বেচ্ছাসেবক কাজ করবে বলেও জানান দলের এই সিনিয়র নেতা। সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধানে পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের পক্ষে সব দল। তবে সংখ্যানুপাতিক ভোটে উচ্চকক্ষ গঠন নিয়ে এখনও ঐক্যে পৌঁছাতে পারেনি দলগুলো। কমিশন সহ সভাপতি আলী রিয়াজ বলেন, আলোচনায় প্রত্যাশিত অগ্রগতি হয়নি। সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হলে সেই দায় শুধু কমিশন নয়, রাজনৈতিক দলগুলোরও। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনে দ্বিতীয় দফায় 14তম দিনের আলোচনা। কয়েকদিন ধরে একই আলোচনা হলেও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। বেশিরভাগ রাজনৈতিক দল ভোটের সংখ্যানুপাতিক উচ্চকক্ষ গঠনের পক্ষে থাকলেও আপত্তি বিএনপি সহ দুটি দলের। অধিকাংশ দল পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের আসন বিন্যাসের ব্যাপারে একমত হলেও বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দল তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন চায় না। কিন্তু আমরা আজকেও পরিষ্কারভাবে বলেছি, বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। তবে 2/3 সমর্থন পেলে সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি এবং সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার পক্ষে একমত সব দল। যেহেতু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যেন সেই প্রস্তাব করেছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। যে কোনো একটি দল তার ইচ্ছে মতো যেন এটা চেঞ্জ করতে না পারে। আর জাতীয় স্বার্থে হলে সকলেই এতে দ্বিমত হওয়ার কোনো কারণ থাকবে না, সেই জন্য আমরা 2/3 করে দিয়েছি। এটা ঐক্যমত্য হয়েছেই বলা যায়। আমরা গণভোটটাকে বিধানের যুক্ত করলেও ভবিষ্যতে এ ধরনের কোনো তামাশা যাতে মঞ্চস্থ না হয়, গণভোটের নামে কেবলমাত্র সিল মারা, এই ঐতিহ্য থেকে আমরা বেরিয়ে আসতে চাই। ঐক্যমত্য কমিশন মনে করে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসতে হবে। এই কমিশন ব্যর্থ হলে সে দায় রাজনৈতিক দলগুলোরও। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে সকলে মিলে আমাদের এক জায়গায় আসা। কেননা ঐক্যমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি, আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে। এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বুধবার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। এখন থেকে সে দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবেন। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। এ সিদ্ধান্তের ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা প্রয়োজনে সহজেই দেশে এসে পুনরায় কর্মস্থলে ফিরতে পারবেন। দূতাবাস জানায়, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার সরকার এ উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার 7 দিনেও ধরা পড়েনি মামলার 11 আসামি। পুলিশ বলছে, পলাতক সব আসামিকে গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। এদিকে গতরাতে পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে পাথর নিক্ষেপকারী সাদা শার্ট পরিহিত যুবককে। বিস্তারিত কাজী ফয়সালের রিপোর্টে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার 1 সপ্তাহ, এমন নৃশংসতার রেশ এখনও কাটেনি। এ ঘটনায় দায়ের হওয়া মামলার 19 জন এজাহার নামীয় আসামির মধ্যে ধরা পড়েছেন মাত্র 8 জন। তারা হলেন 1 নম্বর আসামি মাহমুদুল হাসান মাহিন, আসামি আলমগীর, মনির ওরফে লম্বা মনির, নান্নু কাজী, সজীব ব্যাপারী, টিটন গাজী, রাজীব ব্যাপারী ও তারেক রহমান রবিন। এখনও পলাতক 11 জন আসামি। এর মধ্যে 3 জনের স্পষ্ট স্থির চিত্র খুঁজে বের করেছে চ্যানেল 24। তারা হলেন 2 নম্বর আসামি সরওয়ার হোসেন টিটু, 11 নম্বর আসামি সাবা করিম লাকি এবং 17 নম্বর আসামি অপু দাস।
ওটাকে বলা হলো মানে কিছু আসামিকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এমন দাবি নিহত সোহাগের পরিবারের। তবে চ্যানেল 24 এর কাছে এর ব্যাখ্যা পুলিশের। এজাহারটা বাদীর লিখিত এবং স্বাক্ষরিত এজাহার আমরা নিয়েছি এবং এই ক্ষেত্রে বাদীর অন্য কোনো বক্তব্য আছে কিনা সেটা আমার জানা নেই। আমরা সাধারণত বাদীর লিখিত অভিযোগটা নিয়ে সেটা আমলে নিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আর এই যে শনাক্তকরণের কাজটা আমরা ইতিমধ্যে বেশ কিছু শনাক্ত হয়েছে। পুলিশ বলছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্যজট খুলতে চলছে তদন্ত, আর পলাতক সব আসামিদের গ্রেপ্তারে চলছে সাঁড়াশি অভিযান। তদন্তের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া বা কারোকে ব্যক্তিগত তার দল বা মতের বিষয় এগুলো কোনো আমাদের কাছে কোনো ইস্যু না। আমরা যে দল বা মত যেখানেই হোক না কেন আমরা এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেব না। পৈশাচিক এই খুনে যত প্রভাবশালী নামই আসুক না কেন তাদের ছাড় দেয়া হবে না বলেও স্পষ্ট জানান পুলিশের এই কর্মকর্তা। কোনো ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব বা এখানে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। নাটোরে ৮০ কোটি টাকা ব্যয়ে ৮টি সড়ক প্রশস্তকরণ ও টেকসই প্রকল্পের কাজ হাতে নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রীর পাশাপাশি রাস্তার দুপাশে ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে সড়ক প্রশস্তের কাজ করা হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করছে এলজিইডি। চলনবিলের বন্যা কবলিত এলাকায় যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম নাটোরের সিংড়া উপজেলার এই তারাজ বারুহার সড়ক। প্রায় ৬.৫ কিলোমিটার এই সড়কটি প্রশস্তকরণ ও টেকসই করতে ১০.৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয় স্থানীয় প্রশাসন। এর মধ্যে ৩৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শুধু মাটি ভরাটে, অথচ তা করা হচ্ছে সড়কের দুই পাশের খাস জমি ও স্থানীয়দের জমির মাটি দিয়ে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিকরা। সবাই মাটি দিয়ে আসছে সরকারি জিনিস, তো হয়তো উপরের থেকে যদি কোনো ভয়টা বা ইয়েটা আসে এই হিসেবে কিছু কভার পারিনি। ধরেন ৪ কাঠা জায়গা এখান থেকে আমার নষ্ট হয়েছে। রাস্তার কাজ কাম আরম্ভ করলো, করার পরে আমরা জমি কাটার ওইখানে যা আমি নিষেধ করলাম, বলতেছে যে না মাটি দেওয়া লাগবে, মাটি লিব আমরা। শুধু সিংড়া নয়, বাগাতিপাড়া উপজেলার তমালতলা আরানি সড়কের ১০ কিলোমিটার এলাকার প্রশস্তকরণ কাজে রাস্তার দুই পাশের কৃষি জমির মাটি দিয়ে করা হচ্ছে ভরাটের কাজ। যদিও এখানেই শুধু মাটি ভরাটের জন্য বরাদ্দ ৩৯ লাখ টাকা। রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। যতগুলো জমি আছে রাস্তার পাশে দিয়ে সবগুলো জমি থেকে মাটি উঠানো হচ্ছে ভেকু দিয়ে। তে মাটি উঠানো হচ্ছে, সে মাটি তার থাকা লাগবে, মাটিটা সাথে সাথে নামে চলে যাচ্ছে জমির মধ্যে। এবং কি আপনার মনে করেন যে রাস্তার পাশে দিয়ে যে গুড়িগুলো ছিল, গাছের গুড়ি, ওই গুড়িগুলো ভেকু দিয়ে তোলার কথা ছিল, হয়তো ওই গুড়িগুলো না তুলেই বালু দেওয়া হচ্ছে। রাতাল থেকে বিএসএ রাস্তা 10 কিলোমিটার। আপনার হচ্ছে বর্ষা মাসে রাস্তাটা খুব আমার অসুবিধা হচ্ছে, ওইদিকে আবার কাজ চলছে। ঠিকাদাররা বলছেন বরাদ্দের টাকা সব কর্মকর্তার মাঝে ভাগ বাটোয়ারা করে মানসম্মত কাজ করা সম্ভব হয় না। আর সড়কের পাশে মাটি কাটার বিষয়টির দায় চাপালেন এলজিইডির উপর। মাটির টাকা ধরা হচ্ছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস বুঝতে চান না, বিলটা বিভিন্ন জায়গা থেকে দিতে হয়। তারপরে বিল পাশের বিভিন্ন ইয়া থাকে, পিসি থাকে, পার্সেন্টেজ থাকে। বেশিরভাগ মাটি রাস্তার দুই পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। এটা অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ করব। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। রাস্তার যে ডিজাইন, সে ডিজাইন থেকে টোর থেকে বাম রাখবেন, বাম রেখে বামের পর থেকে তারা মাটিটা কাটবেন এবং এই বামটা তারা নির্ধারণ হবে আমাদের যে রাস্তার হাইট আছে, উইট আছে, এগুলোর উপর এবং সয়েল কন্ডিশনের উপরও নির্ভর করে। পিডি থেকে শুরু করে এসও পর্যন্ত টাকা দিতে হয়। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না, আমি জানি না। এবছর নাটোর জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮টি সড়ক প্রশস্তকরণ ও টেকসই প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। দর্শক, সিরাজগঞ্জ সদরের আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়েছে 4টি গ্রাম, ভেঙে গেছে ঘরবাড়ি, গাছপালা। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা, ভুক্তভোগীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন?
আসলে গতকাল দুপুরের দিকে কিন্তু আকস্মিকভাবে সিরাজগঞ্জ সদর উপজেলা যেটি রতনগান্ধী ইউনিয়নের 4টি গ্রামের উপর দিয়ে কিন্তু একটি ঝড় বয়ে যায়। আমরা ঠিক সেই যে ক্ষতিগ্রস্ত এলাকার বাহুগা এবং রতনগান্ধী এলাকায় রয়েছি। যদি একটু আপনাদের দেখায় দেখতে পারবেন যে ঠিক গ্রামবাসীরা যেটি বলছে যে গতকাল ঠিক দুপুরের দিকে পূর্ব দক্ষিণ দিক থেকে হঠাৎ একটি কালো ধোঁয়ার মতো কিন্তু উঠে আসে এবং তারপরে কিন্তু যে একটি ঝড় বয়ে যায়। ঠিক এই ঝড়ে এই রতনগান্ধী ইউনিয়নের সেখানে বাহুকা সহ যে 4টি গ্রাম রয়েছে সেই 4টি গ্রামের বহু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমরা এখন এই যে বাহুকা গ্রামে রয়েছি, ঠিক এই যে গ্রামটি দেখছেন এই গ্রামের মতো আরও যে 4টি গ্রামের প্রায় অর্ধশত যে ঘরবাড়ি এবং গাছপালা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক এই তারপরেই বিকেলের দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং তারা যেটি বলছে যে তারা এই ক্ষতিগ্রস্তদের তালিকা তারা কিন্তু প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের সহায়তার কথা বলছেন এবং তারা তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 23টি পরিবারকে তারা শুকনো খাবার গতকাল কিন্তু বিতরণ করা হয়েছে। তবে গ্রামবাসীরা যেটি বলছে যে তাদের কিন্তু যে ঘরবাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামতের জন্য কিন্তু তারা সরকারের সহায়তা দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ঝড়ে যে বহু ঘরবাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক পরিবার তাদের কিন্তু রাত কাটাতে অনেক কষ্ট হয়েছে। ঠিক এই যে গ্রামটি দেখছেন যে এই ঘরবাড়ির পাশাপাশি কিন্তু বহু গাছপালা কিন্তু ভেঙে পড়ায় যে গ্রামীণ অনেক রাস্তাঘাট কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে। এখন আমরা সকালে যেটি দেখছি যে অনেকে এই গাছগুলো কিন্তু রাস্তা থেকে সড়ক থেকে তারা সরিয়ে নিচ্ছে এবং এই যে রতনগান্ধী ইউনিয়নের বাহুকা সহ যে 4টি গ্রাম রয়েছে 4টি গ্রামের উপর দিয়ে কিন্তু যে ঝড়টি বয়ে যায় ঠিক তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আকস্মিকভাবেই কিন্তু এই ঝড়টি হয়। দেখতে পাচ্ছেন যে বহু ঘরের কিন্তু টিন সহ পাকা অনেক ঘরও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে। তারা যেটি বলছেন যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করে কিন্তু তাদেরকে সহায়তা করা হবে এবং গতকাল বিকেলে কিন্তু উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার তিনি কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে তারা তাৎক্ষণিকভাবে কিন্তু বেশ কয়েকটি পরিবারের মাঝে তারা শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সারিকা। হীরকগুণ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হীরকগুণ। তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। রংপুরে একথা জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকাল কাউনিয়া তিস্তা তীরবর্তী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি। জানান, মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকার সহযোগিতার আশ্বাস দিয়েছে। এই মহাপরিকল্পনা কোনো সরকারের সিদ্ধান্তে হবে না, এটি হবে জনগণের সিদ্ধান্তে। উপদেষ্টা বলেন, তিস্তা পাড়ের মানুষ যেভাবে চাইবে সেভাবেই হবে বাস্তবায়ন। তিস্তা পাড়ের মানুষ যে দাবি জানিয়েছে তিস্তা কেন্দ্রিক তারা একটা মহাপরিকল্পনা চায়, আমরা সেই মহাপরিকল্পনা চূড়ান্ত করছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি যাতে বাস্তবায়নে তারা আমাদেরকে সহায়তা প্রদান করে। ময়মনসিংহের ভালুকায় 2 সন্তান সহ মাকে হত্যার মামলায় প্রথম আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, নিহত গৃহবধূ ময়নার দেবর্ষে হত্যা ঘটনার পর থেকে ছিল পলাতক। সোমবার ময়মনসিংহের ভালুকা পৌর শহরের নিজ বাসায় 6 বছরের মেয়ে ও 2 বছরের ছেলে সহ খুন হন ময়না। এই ঘটনায় ময়নার ভাই নজরুল ইসলামকে প্রধান আসামি করে মামলা করেন। এবার দাখিল পরীক্ষায় জয়পুরহাটের 3টি উপজেলার 4টি মাদ্রাসায় 100% অকৃতকার্য। এতে অস্বস্তিতে শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে ফলাফলে শিক্ষকদের গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা প্রশাসন। এদিকে একই জেলায় ঘটেছে ভিন্ন ঘটনা। 21 জন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়ে 2 বিষয়ে অকৃতকার্যের ফলাফল এসেছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গুণীপুর মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নেন 24 জন শিক্ষার্থী, যাদের কেউই এবার পাশ করতে পারেননি।
শুধু এটি নয়, জেলার আরও 2 উপজেলার 3টি মাদ্রাসায় ফেল করেছেন সবাই। এমন পরিস্থিতিতে অস্বস্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। এই ফলাফলের জন্য মাদ্রাসা সুপারকে দায়ী করছেন কিছু শিক্ষক। সবচেয়ে ঝরে পড়া দুর্বল শিক্ষার্থীগুলো আমরা পাই, যেগুলা হাই স্কুলে চান্স পালেও নেয় না, তারা উপায় উদ্দেশ্য না পায় আমাদের কাছে আসে। প্রধান শিক্ষক দেখিয়ে যে আমরা 10টার পর 11টায় আসে 1 ঘন্টা বা কিছুক্ষণ পরে চলে যায়, এরকম করে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমাদের ইতিপূর্বে রেজাল্টগুলো ভালো ছিল, আশার আগে সামনেতে আমরা এটা সতর্ক হলাম, ভবিষ্যতে এটি যাতে না হয়। ফেলের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা অফিসারের। আমরা বিষয়টা খতিয়ে দেখব এবং যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো পুনরাবৃত্তি না ঘটে উপজেলায়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা সেখানে একটি অভিভাবক সমাবেশের আয়োজন করেছি এবং সমস্ত শিক্ষকদেরকে ইতিমধ্যে আমরা ডাকার ব্যবস্থা করছি যে আসলে কি সমস্যা সেখানে। এদিকে জয়পুরহাটের শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। 2024 সালে এসএসসি পরীক্ষায় শুধু এক বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা 2025 সালে সে বিষয়ে পরীক্ষা দিলেও ফলাফলে অকৃতকার্য দেখানো হয়েছে 2 বিষয়ে। আমরা এই বছর আবার পরীক্ষা দিছি, দেওয়ার পর আমরা গণিতে পাশ করছি, কিন্তু কৃষিতে আমাদের ফেল আসছে। আমি না, আমার ব্যাচের আরও 21 জনের একই অবস্থা এবং এটা আমাদের জন্য খুবই হতাশাজনক। আমি খুব বিব্রতের মধ্যে অবস্থায় আছি, এটা সুরাহা ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। উপজেলা শিক্ষা অফিসার জানান, মার্কশিটের সমস্যার সমাধান করা হবে। দেখা যায় যে তারা 2 বিষয়ে ফেল করেছে, বিষয়টি কর্তৃপক্ষের, বিষয়টি আমরা কর্তৃপক্ষ অবহিত করব, ওনারা ব্যবস্থা নেবে। ইতিমধ্যে আমরা এই বিষয়টি নজরে এনেছি এবং আমরা আশ্বস্ত করতে চাই যে এই বিষয়ে আমরা যোগাযোগ করব এবং ফলাফলটি পুনর্বিবেচনা যেহেতু করে বোর্ড, সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। জয়পুরহাটের শ্রীকর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ে 21 জন শিক্ষার্থী কারিগরি শাখা থেকে পরীক্ষা দিয়েছেন। হারুনুর রশিদ, চ্যানেল 24, জয়পুরহাট।